মতামতের জন্য রাজনৈতিক দলের কাছে পাঠানো হলো জুলাই সনদের খসড়া। নির্বাচনের আগে কিছু প্রস্তাব বাস্তবায়নের সুপারিশ। জাতীয় নির্বাচনে কেউ বাধা দিলে জনগণ রুখে দেবে বলছে বিএনপি। ইসির রোডম্যাপে নির্বাচনের দিনক্ষণ স্পষ্ট করার আহ্বান। জনগণের ক্ষমতায়নে গণপরিষদ নির্বাচনের দাবি এনসিপির। ফ্যাসিবাদী কাঠামো পুনর্বাসন না হয় এজন্য সতর্ক থাকার আহ্বান। যুদ্ধবন্ধের শর্তে ইউক্রেনকে আরও ভূমি ছাড় দেওয়ার প্রস্তাব রাশিয়ার। জেলেনস্কির সঙ্গে ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং লা লিগার নতুন মৌসুমে গোলের ঝড় তুলল বার্সা। প্রিমিয়ার লিগে বড় জয় শুরু ম্যান সিটির। জার্মান সুপার কাপের শিরোপা বায়ার্নের। দেখছিলেন শিরোনামগুলো, এবারে চলে যাচ্ছে পুরো খবর। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। মতামতের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে জুলাই সনদের খসড়া। দ্রুত মতামত দিতে বলছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে রাখা হয়েছে সংবিধান ও নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে বিচার বিভাগ, প্রশাসন ও দুর্নীতি দমন পর্যন্ত সংস্কারের প্রস্তাব। খসড়ায় কিছু প্রস্তাব সুপারিশ বাস্তবায়নের কথা বলা হয়েছে সংসদ নির্বাচনের আগেই। আরও জানাচ্ছেন ফাহিম ইউসুফ। রাজনৈতিক দলগুলোর দাবির প্রেক্ষিতে জুলাই সনদ বাস্তবায়নে ৮ দফা অঙ্গীকারনামা সহ পূর্ণাঙ্গ খসড়া পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। বিশ্লেষকরা বলছেন, ২৪-এর গণঅভ্যুত্থানের দালিলিক ভিত্তি হিসেবেই বিবেচিত হচ্ছে এই সনদ। খসড়ায় সনদের পটভূমি রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে পৌঁছানো ৮৪টি বিষয় এবং বাস্তবায়নের ৮টি অঙ্গীকার অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে রাষ্ট্রের সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন সংক্রান্ত সংস্কার স্থান পেয়েছে। পটভূমিতে উল্লেখ করা হয়েছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ঘোষণাপত্র, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর ট্র্যাজেডি, ২০১৮ সালের কোটা আন্দোলন সহ বিগত সরকারের গুম, খুন ও নির্যাতনের ঘটনাও। কোন দল কোন বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে সেটিও স্পষ্ট করা হয়েছে। অঙ্গীকারনামায় বলা হয়েছে, জাতীয় সনদ ঐকমত্যের ভিত্তিতে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দলিল হিসেবে বাস্তবায়ন নিশ্চিত করা হবে। সংবিধানে অন্তর্ভুক্ত হবে এর বিধান, নীতি ও সিদ্ধান্ত। অন্য আইনে ভিন্ন কিছু থাকলেও প্রাধান্য পাবে সনদের বিধান, প্রস্তাব ও সুপারিশ। এ সংক্রান্ত যে কোনো প্রশ্নের চূড়ান্ত মীমাংসার এখতিয়ার থাকবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। বৈধতা কিংবা জারির কর্তৃত্ব নিয়ে আদালতে তোলা যাবে না প্রশ্ন। খসড়ায় উল্লেখ করা হয়েছে ২০২৪ সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকালে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা, শহীদ পরিবারকে সহায়তা এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করার বিষয়। অবিলম্বে বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো সংসদ নির্বাচনের আগেই সম্পূর্ণ করবে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খসড়ার ভাষা, শব্দচয়ন ও বাক্য গঠনে সংশোধনী থাকলে আগামী ২০ আগস্ট বিকেল ৪টার মধ্যে জমা দিতে বলা হয়েছে রাজনৈতিক দলগুলোকে। কয়েকদিনের মধ্যেই এ নিয়ে মতামত প্রত্যাশা করছে কমিশন। জাতীয় ঐকমত্য কমিশনের পাঠানো জুলাই সনদের খসড়া ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হচ্ছে, যা বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করবে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। নির্বাচনের পথে যারাই বাধা দেবে জনগণ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে জাতীয় শক্তিতে পরিণত করার তাগিদও দিয়েছেন তিনি। এদিকে রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিনক্ষণের বিষয়টি স্পষ্ট করবে এমন প্রত্যাশা দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খানের। সাইফুল রিপনের প্রতিবেদন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। পতিত আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে কারাবন্দী রেখে মেরে ফেলার চেষ্টা করলেও তিনি কারো সাথে আপোষ করেনি উল্লেখ করে নেতারা বলেন, যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। নির্বাচনকে বানচাল করার জন্য আমাদের দেশের কয়েকটি রাজনৈতিক দল মিলে আন্তর্জাতিকভাবে আজকে নতুন করে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। নির্বাচনকে যারা বাধাগ্রস্তের চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য, ভোটাধিকার প্রয়োগের জন্য তারা সংকল্পবদ্ধ। এর বিপক্ষে যারাই দিবে ইনি বিনিয়ে কোন ধরনের বক্তব্য, যারাই বিভিন্ন রকমের কুযুক্তি উত্থাপন করে
গণতন্ত্রের এই যাত্রাপথকে কণ্ঠকাত্তীর্ণ করতে চাইবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের স্বজনদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। অনুষ্ঠানে যোগ দিয়ে এখনো ষড়যন্ত্র চলছে দাবি করে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শেখ হাসিনার পালিয়ে গেলেও তার ভূত, তার আত্মারা আবার নতুন করে নতুন কায়দায় নতুন চেতনায় তারাই তো আবার ভর করেছে। এইটার জন্য তো ছেলেরা জীবন দেয়নি। আমরা সেই গণতন্ত্র চেয়েছি যে গণতন্ত্রে প্রকৃত এদেশের ভোটাররা ভোট দিয়ে যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে। পরে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন নিয়ে কথা বলেন ডক্টর আব্দুল মঈন খান। আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ রমজানের আগে তারা নির্বাচনের দিনক্ষণ তারা উল্লেখ করেছে, যেটা পরবর্তীতে আমরা আশা করছি নির্বাচন কমিশন নির্বাচন শিডিউলের মাধ্যমে নির্দিষ্ট করে দেবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জাতিকে শোষণের হাত থেকে মুক্তি দিতে গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই বলে দাবি করছে এনসিপি। শনিবার বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন বিষয়ক আলোচনা সভায় নেতারা একথা বলেন। দাবি তোলেন নতুন সংবিধান প্রণয়নের। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন নাইম আফসান। দেশে ফ্যাসিবাদ পতনের পর থেকেই জুলাই সনদ, গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান প্রণয়নের দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরই অংশ হিসেবে শনিবার বাংলা মোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন বিষয়ক আলোচনার আয়োজন করে দলটি। সংবিধানের মৌলিক সংস্কারের প্রস্তাব। এ সময় ৭২-এর সংবিধান জনগণকে শোষণের সংবিধান উল্লেখ করে বক্তারা বলেন, জনগণের ক্ষমতার প্রতিফলন ঘটাতে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। গণপরিষদের আলোচনা, এই আলোচনা জনগণের মধ্য দিয়ে আমরা একটি নতুন সংবিধান বানাবো। বাংলাদেশ একটা সাংবিধানিক পরিবর্তনের মুখে দাঁড়িয়ে গেছে এখন এই মুহূর্তে। মানে জুলাই সনদ বাস্তবায়ন যে পদ্ধতিতেই হোক না কেন, বাংলাদেশ একটা নতুন সাংবিধানিক বন্দোবস্তের দিকে যাচ্ছে, প্রবেশ করতে যাচ্ছে। এ সময় দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন না হলে রাজপথে নামতে বাধ্য হবে এনসিপি। যদি নিয়মতান্ত্রিক আলোচনার মধ্য দিয়ে, যদি টেবিলের আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের শাসনতান্ত্রিক পরিবর্তন করা সম্ভব না হয়, নতুন সংবিধানকে বাধাগ্রস্ত করা হয়, আমরা কিন্তু রাজপথের মানুষ রাজপথে ফিরে যেতে আমাদের 1 সেকেন্ড সময় লাগবে না। আর এনসিপি আসন বন্টনের রাজনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আমাদেরকে অবশ্যই একটা নতুন সংবিধান দিতে হবে। আর যারা প্রতিষ্ঠিত, যারা মনে করতেছে যে আমাদেরকে বাইনারি রাজনীতির বাইরে নতুন রাজনৈতিক দলের উত্থান হইতে দিবে না, আমরা আপনাদেরকে বলতে চাই, আসন দিয়ে আপনি আমাদেরকে কিনতে পারবেন না। আসন দিয়ে কিনা সম্ভব না, আমরা বিক্রি হইতে আসি নাই। আসন্ন জাতীয় নির্বাচন যেন ফ্যাসিবাদী কাঠামো পুনর্বাসনের সুযোগ তৈরি না করে সে ব্যাপারে সতর্ক থাকারও আহ্বান জানান বক্তারা। সরকার ব্যবস্থা তারা প্রণয়ন করবে। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর শারীরিক অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর। শনিবার মধ্যরাতে রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এ কথা জানান তিনি। কক্সবাজারের সরকারি সফরে গিয়ে অসুস্থ হয়ে পড়ায় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নিয়ে আসা হয়। পরে হাসপাতালটির জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিকভাবে কিছু পরীক্ষা নিরীক্ষায় ভালো রিপোর্ট এসেছে বলে জানান স্বাস্থ্যের ডিজি। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। উপদেষ্টা ফারুকীর সর্বশেষ অবস্থা জানিয়ে তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, চিকিৎসকরা জানিয়েছেন আপাতত তিনি আশঙ্কামুক্ত। উনি কাজের লোডে ছিলেন, পানি শূন্যতা আছে, ওনার স্যালাইন চলছে। অন্য ইনভেস্টিগেশন ওনারা পাঠিয়েছেন, ইসিজি করা হয়েছে, তার হার্টের কোনো সমস্যা নাই। আশা করছি যে ইনশাল্লাহ উনি খুব দ্রুত আরোগ্য লাভ করবেন এবং খুব গুরুতর কোনো কিছু হয়েছে এটা প্রাথমিক পর্যায়ে ডাক্তাররা যা দেখেছেন, আমরা যেটা দেখলাম তাতে আমরা আশা করছি যে উনি শঙ্কামুক্ত ইনশাল্লাহ।
2026 সালের হজ যাত্রীদের বিমান ভাড়া গত বছর থেকে কমিয়ে 1,17,000 টাকা করার প্রস্তাব জানিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। পাশাপাশি হজ যাত্রীদের দুর্ভোগ কমাতে সৌদি আরবের মোয়াল্লেমের মাধ্যম বাড়ি ভাড়া ও কুরবানি বাধ্যতামূলক না করার আহ্বান জানানো হয় হাবের পক্ষ থেকে। ফজলে আদিত্যের রিপোর্ট। হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের উদ্যোগে 2026 সালের হজ পালনে আগ্রহীদের নিবন্ধনে ভোগান্তি ও দালালদের হয়রানি কমাতে 3 দিনব্যাপী হজ ও ওমরা মেলা 2025 সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পদ্মা নামল। সমাপনী অনুষ্ঠানে হাবের সভাপতি ও মহাসচিব বলেন, 2026 সালের হজ যাত্রীদের বিমান ভাড়া 1,78,000 থেকে কমিয়ে 1,17,000 করার পাশাপাশি সৌদি আরবে বাধ্যতামূলক ক্যাটারিং সার্ভিস বাদ দিয়ে নিজস্ব ক্যাটারিং সার্ভিস চালু করা। একই সাথে সৌদি আরবের ব্যবস্থাপনার মাধ্যমে বাড়ি ভাড়া ও কোরবানি বাধ্যতামূলক না করার দাবি জানিয়েছেন হাব। আমরা শুরু করেছি আগে প্রথমত ঢাকা সিটি, কারণ যেহেতু মানুষ ঢাকা কেন্দ্রিক, আমরা ঢাকাতে শুরু করছি। ইনশাল্লাহ আমরা হাবে এগুলো নিয়ে আলোচনা করতেছি, কিভাবে আমরা বিভাগীয় পর্যায়ে করা যায়, এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি ইনশাল্লাহ। আপনারা ধরেন যে 2026 সালে নতুন কিছু পদক্ষেপ সৌদি সরকার নিয়েছেন। বিশেষ করে আমরা মাসায়ের যে সার্ভিসটি গ্রহণ করি সার্ভিস প্রোভাইডারদের থেকে, এটি এখন ক্যাম্প অপারেটর নামে নতুন একটি ব্যবস্থাপনার দিকে তারা যাচ্ছেন। আমরা সার্ভিস প্রোভাইডার থেকে নিব শুধু আমাদের ক্যাটারিং, হাউস রেন্ট এবং ট্রান্সপোর্টেশন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান বলেন, হজ এজেন্সিগুলোর উত্থাপিত দাবিসমূহ বাস্তবায়নের ধর্ম মন্ত্রণালয় যতটুকু করণীয় এর সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। এই 2026 যতদিন আছি 2026-এর হজকে যতটুকু আন্তরিকভাবে বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের করণীয় আছে সেইটুকু আমার মাননীয় উপদেষ্টা মহোদয় সহ আমরা করব, এই কথাটুকু আমি দিয়ে যাচ্ছি। মেলায় উপস্থিত বিভিন্ন স্টলের প্রতিনিধিরা জানান, এমন উদ্যোগ ও পরিকল্পনা দেশের হজযাত্রীদের সেবার মান নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই মেলার মাধ্যমে হাজিরা প্রতারণা মুক্ত হজ করতে পারবে এবং এখানে অনেকগুলো স্টল ছিল, এই স্টলগুলোতে হাজি সাহেবরা তার সুযোগ মতো সরাসরি এজেন্সি খুঁজে পাচ্ছে। এখানে কোনো মধ্যস্বত্বভোগী বা কোনো মিডিয়ার কোনো সুযোগ নাই। সামনের দিনগুলোতে হজ ও ওমরা যাত্রীদের ভোগান্তি কমাতে এ ধরনের উদ্যোগ খুবই প্রশংসনীয় বলে জানান মেলায় উপস্থিত স্টল মালিকরা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। অপরিকল্পিত নগরায়ন এবং পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় সাভারের পাড়া মহল্লা ও মহাসড়ক। প্রতি বছরই বর্ষা মৌসুমে চরম ভোগান্তির শিকার হন এ শিল্পাঞ্চলের বসবাসকারীরা। উপজেলা প্রশাসনের দাবি, দুর্ভোগ কমাতে নেওয়া হচ্ছে কার্যকরী পদক্ষেপ। দেওয়ান ইমনের রিপোর্ট। এই চিত্র পৌরসভার 1 নং ওয়ার্ডের পূর্ব জামসিং এলাকার। কয়েকদিনের টানা বর্ষণে তলিয়ে গেছে এখানকার অর্ধশতাধিক বসতবাড়ি। নষ্ট হয়ে গেছে বসবাসরত পরিবারগুলোর ব্যবহৃত সব ধরনের মালামাল। এমন পরিস্থিতিতে পরিবার পরিজন নিয়ে চরম দুশ্চিন্তায় দিন পার করছেন বাসিন্দারা। শুধু পূর্ব জামসিং এলাকায় নয়, দেশের প্রথম সারির পৌরসভা হওয়া সত্ত্বেও অপরিকল্পিত নগরায়ন ও পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় বিভিন্ন পাড়া মহল্লা ও রাস্তাঘাট। এতে বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছে স্থানীয়রা। আমার মতন এমন কেউ ডুবে নাকি? আমি যে চাইরানার জিনিস বাইর করতে পারি নাই, আমার ডাইলে চাউলে আমি কিচ্ছু বাইর করতে পারি নাই বাবা। পানি আমরা 40টা ফ্যামিলি পানি তোলে ঘর বাড়ি। দেখো পোলা পানি আছে, কারো ছেলে মেয়ে আছে, কারো ছোট বাচ্চা আছে, থাকতে পারে না হাফি দিন ঘরের মাধ্যমে। আমরা খুব অসহায় আছি, বাথরুমে যেতে পারি না, খাইতে পারি না, বাজার করতে পারি না, কোনো কিছু করতে পারতাছি না আমরা। পৌরসভার বাহিরেও একই দশা। গেল কয়েক বছর ধরে জলাবদ্ধতায় অচল অবস্থা উপজেলার তেঁতুলঝরা ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার। সড়ক দীর্ঘদিন জলাবদ্ধ থাকায় এই অঞ্চলের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ি ভাড়াটিয়া শূন্য হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর এ সমস্যা চললেও দেখার কেউ নেই। মানুষ অফিসে যাবার পায় না, কোনো কাজকর্ম করবার পায় না, এই জন্য অনেক সমস্যা হইতেছে। নোংরা পানির কারণে তো অনেক অসুস্থ হয় মানুষ, অনেক রোগ জীবাণু হয়, মশা উপদ্রব বাড়ে অনেক। মেইন সমস্যা হচ্ছে ড্রেনেজ সমস্যা। এই যে 2 বছর আগে ড্রেন করছে, এই ড্রেনের প্রত্যেকটা স্ল্যাব ভাঙ্গিয়া পড়ে যেতে, গাড়ি পর্যন্ত পড়ে যায়। এই যে 4000 টাকা ভাড়া দেই, দোকানদারি করতে পারি না, মাস গেলে তো আমাকে ভাড়া দিতে হয়। রাস্তায় পড়ে যেতেছি, এর ডেইলি 3-4 জন করে আত্মা ভাঙে। সচেতন মহল বলছে, যথাযথ পরিকল্পনা না থাকায় অল্প বৃষ্টিতেই এমন জলাবদ্ধতা দেখা দেয় সাভারে। তাই পৌরবাসীর ভোগান্তি লাঘবে পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপের তাগিদ।
আর উপজেলা প্রশাসন বলছে এসব সমস্যার নিরসনে নেওয়া হচ্ছে কার্যকরী পদক্ষেপ। যেখানে জলাবদ্ধতা আপনারা জানেন যে ইতিমধ্যে সাভার পৌরসভা জামসিং একটা এলাকা আছে, সেই এলাকাতে হলো যে জলাবদ্ধতা দেখা দিয়েছিল, আমরা ইনস্ট্যান্ট এখানে ব্যবস্থা গ্রহণ করেছি পানি নিষ্কাশনের জন্য। এখানে হলো যে পানি প্রবাহ যত হয় সে কারণে আমরা যে নির্মাণ করে দিয়েছি। 280 বর্গ কিলোমিটার আয়তনের শিল্পাঞ্চল সাভার উপজেলায় 23 লাখ মানুষ বসবাস করে। দেওয়ানিমন, দেশ টিভি, সাভার। ফেনী শহরের বেশিরভাগ সড়কের অবস্থাই খারাপ। খানাখন্দের কারণে যাতায়াতের ভোগান্তি পোহাতে হচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। নিলয়, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। রাস্তা সংস্কার নিয়ে কি বলছে কর্তৃপক্ষ, আমাদের জানাবেন। আপনাকে আমি বলে রাখি যে ফেনী পৌরসভাটি যদিও প্রথম শ্রেণীর পৌরসভা হয়, সেক্ষেত্রে পৌর নাগরিকরা যারা রয়েছে তারা কিন্তু তৃতীয় শ্রেণীর যে সেবা পৌরসভার সেটি কিন্তু তারা পাচ্ছে না বলে তারা অভিযোগ করছে। আমরা দেখেছিলাম যে গত কয়েক মাস ফেনী শহরের অধিকাংশ সড়কগুলো কিন্তু একেবারে বেহাল দশা, সেগুলোতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আমরা দেখেছিলাম যে বিশেষ করে ফেনী শহরের পাঠানবাড়ি রোড এলাকায় যে সড়কটি আসলে মূল শহরের যে সড়কগুলো রয়েছে সেগুলো একটি বাইপাস সড়ক হিসেবে কিন্তু ব্যবহার করা হলেও কিন্তু সড়কটি কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু অবহেলায় পড়ে আছে, সেগুলো সংস্কারের অভাবে কিন্তু একেবারে বেহাল দশায় পড়ে আছে। আমি ওর পিছনে যে সড়কটি দেখতে পাচ্ছেন এই সড়কটি হচ্ছে পাঠানবাড়ি সড়ক। এই সড়ক দিয়ে কিন্তু প্রতিদিন ছোট বড় কিন্তু প্রায় শত শত যান চলাচল করে, কিন্তু এই সড়কটি কিন্তু দীর্ঘ 7-8 মাস কিন্তু এভাবে কিন্তু বেহাল দশা হয়ে আছে। খানাখন্দে কিন্তু অনেক বড় বড় গর্ত হয়ে আছে, সেখানে কিন্তু ছোট বড় যানগুলো চলাচল করতে কিন্তু দুর্ভোগ পোহাতে হয় তাদের। বিশেষ করে কিছু কিছু বিশেষ করে ব্যাটারি চালিত যে সকল পরিবহনগুলো রয়েছে সেগুলো কিন্তু এইসব খানাখন্দগুলোতে পড়ে কিন্তু অনেক সময় তাদের যে পরিবহন সেগুলো একেবারে বিকল হয় বলে কিন্তু এইখানকার পরিবহন চালক যারা রয়েছে তারা কিন্তু বলছে। তবে আমরা দেখেছিলাম এই যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো কিন্তু মেরামত করার জন্য পৌরসভা কোনো ধরনের উদ্যোগ এখনো পর্যন্ত গ্রহণ করেনি। তবে আমরা এইখানকার যে পৌর প্রশাসক রয়েছে গোলাম মোহাম্মদ বাতেম, আমরা তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে বলছেন যে ইতিমধ্যে ফেনী পৌরসভার 31টি সড়কের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। সেগুলো যদি অল্প সময়ের মধ্যে সেই টেন্ডার প্রক্রিয়া শেষ করে কাজের জন্য করা হবে বলে তিনি জানিয়েছিলেন। তবে এই যে 31টি সড়ক যদি মেরামত করা হয় তাহলে কিন্তু এই যে সড়কগুলো কিন্তু মেরামত করা হবে, তাহলে কিন্তু উপকৃত হবে এই পৌরসভার মানুষ। আমরা একজনের সাথে কথা বলতে চাইবো যে আমরা দেখেছিলাম যে আপনারা সবসময় এই সড়ক দিয়ে যাতায়াত করেন, আপনাদের কেমন দুর্ভোগ পোহাতে হয়? সড়কগুলোতে একেবারে বেহাল দশা। এখানে যদি একটু সামান্য পরিমাণও বৃষ্টি হয় তাহলে হাঁটু পরিমাণ পানি হয়ে যায়। চলাচলের জন্য পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এদিকে কোনো রিক্সা চলাচল করতে চায় না, কোনো যানবাহন আসতে চায় না। অবর্ণনীয় কষ্টের শিকার হচ্ছি আমরা। তাই আমরা আশা করবো যে যদি প্রশাসন অতি দ্রুত রোডটা সংস্কার করে এই এলাকার বিশাল পরিমাণ বিপুল জনসংখ্যার যে অধ্যুষিত এলাকা, এই এলাকার যেন চলাচলের পথটাকে সুন্দর এবং সুগম করে। ধন্যবাদ। আমরা শুনছিলাম যে আসলে একজন নাগরিক তিনি বলছিলেন যে এখানকার তাদের যে দুর্ভোগ, সামান্য বৃষ্টি হলে এখানে এই সড়কে কিন্তু হাঁটু পরিমাণ পানি পড়ে। তবে এই পানিগুলো ডিঙিয়ে কিন্তু স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষই কিন্তু তাদের যে কর্ম ব্যস্ততার যে সকল স্থানগুলো সেগুলোতে কিন্তু তারা যেতে হয় বলে কিন্তু স্থানীয়রা বলছে। তবে তাদের এই দুর্ভোগ লাঘবে পৌরসভা কার্যকরী পদক্ষেপ নেবে এমনটি কিন্তু তারা এই এলাকার নাগরিকরা কিন্তু প্রত্যাশা করছে। তো এই ছিল আমার কাছে ফেনীর পাঠানবাড়ি এলাকা থেকে সর্বশেষ তথ্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো থেকে ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের বের করতে গিয়ে তোপের মুখে পড়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাকসু নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের পরিবেশ স্থিতিশীল রাখতে পূর্ব ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী শনিবার রাতে কামাল উদ্দিন হলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন রুম সিলগালা করা হয় এবং অনেককে রোববার সকাল 10টা পর্যন্ত সময় বেঁধে দেয় হল প্রশাসন। এ সময় ছাত্রত্ব শেষ হওয়া 47-48 ব্যাচের শিক্ষার্থীরা হল ছাড়বেন না বলে বিক্ষোভ করেন।
সিলেটে শামসুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী সাহেব কিবলা ফুলতৌলি রহমতুল্লাহের প্রতিষ্ঠিত ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ডের প্রতিভার সন্ধানে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা 2024-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নগরীর একটি অভিজাত কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, সৃষ্টিকর্তার অপার মহিমায় বিপুল সংখ্যক কোরআনে হাফিজের সান্নিধ্যে অতিথিরা ধন্য। এই কোরআনের পাখিদের সুর যেন বিশ্বের সব স্থানে ছড়িয়ে পড়ে সঠিকভাবে। প্রতিযোগিতায় সারা দেশের 9 শতাধিক মাদ্রাসার অন্তত 8,000 শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে 13 জন জাতীয় পর্যায়ে বিজয়ী হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এবং প্রায় 1500 জন ছাত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 14 জন প্রতিযোগিতা বিজয়ী হয়েছে। আজকে তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। এর পাশাপাশি আজকে আমরা প্রত্যেকটি উপজেলায় শ্রেষ্ঠ মাদ্রাসা নির্বাচন করেছি এবং এই মাদ্রাসাগুলোকে আমরা ক্রেস্ট প্রদান করেছি। আমরা চাই যে কোরআনের আজকে কোমলমতি বাচ্চাদের মধ্যে কোরআনের সেই মহব্বত জাগিয়ে তুলতে, এবং আমরা আশা করি যখন বাচ্চারা কোরআনের আলো তাদের হৃদয় আলোকিত হবে, এই বাংলাদেশের মধ্যে একটি শান্তির সুবাতাস বইবে এবং আমাদের দেশের একজন শ্রেষ্ঠ নাগরিক হিসেবে গড়ে উঠবে। চিকিৎসক সংকটে খুঁড়িয়ে চলছে বান্দরবানের সীমান্তবর্তী নাইখংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স। প্রয়োজনীয় ওষুধ ও রোগ নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষাও মেলে না। এতে সেবা নিতে সে চরম দুর্ভোগ পোহাতে হয় রোগীদের। তবে দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে সংকট সমাধানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সহকর্মী আবুল বাশার নয়নের রিপোর্ট, জানাচ্ছেন ফজলাদিত্য। বান্দরবানের সীমান্তবর্তী উপজেলা নাইখংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীদের এমন উপচে পড়া ভিড়। শিশুদের কোলে নিয়ে অনেকেই বসে আছেন চিকিৎসকের আশায়। কেউ আবার দীর্ঘ অপেক্ষার পর চিকিৎসার নামে একটি প্রেসক্রিপশন পেলেও অধিকাংশ ওষুধ মিলছে না, ফলে ভোগান্তি পোহাতে হয় রোগীদের। ওষুধ ন দে, অল্প করে 2-3 ওষুধ দেয়, আগে বেগি বাইরে তো কিনিব না লেখি দে। আর তো টিয়া হইছে না, যারা কিনিয়ে হয় না। আর বেগি বাইরে থেকে কিনতে হয় দে ওষুধ, দানি ওষুধ না দে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ করেন হাসপাতালটির পরিবেশ নোংরা, এমনকি দায়িত্বে চরম অবহেলা করেন চিকিৎসক ও নার্সরা। মূলত বলতে গেলে আমরা নাকি হাসপাতালে ভালো মানুষ যদি যাই, ওনারাও রোগী হয়ে যায়। বলতে গেলে এখানে ডাক্তারই নাই, ডাক্তার চিকিৎসা করছেন নার্সরাই। এখানে ওষুধও পর্যাপ্ত পরিমাণ ওষুধও নেই, বেডশিট নেই, মশারি নেই, বাথরুমের অবস্থা খুব খারাপ। হাসপাতালে বর্তমান অবস্থা হচ্ছে আপনার অপরিষ্কার ও পরিচ্ছন্নতা, বিভিন্ন ধরনের গন্ধটা হাসপাতাল থেকে। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসকের 12টি পদের মধ্যে কর্মরত রয়েছেন মাত্র 4 জন। সংকটের কথা স্বীকার করলেও সাধ্যমতো রোগীদের চিকিৎসা দেওয়ার কথা জানান এই চিকিৎসক। আমরা এখন আছি হচ্ছে ইউচেকপুর ছাড়া হচ্ছে 2 জন, ইউচেকপুর সহ হচ্ছে আমরা 3 জন ডাক্তার আছি। এই যে ডক্টর স্বল্পতার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি চিকিৎসা সেবা দেওয়ার, তাও যদি আরো কিছু ডাক্তার আসতো আমাদের জন্য ভালো। সংকট সমাধান ও দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন এই কর্মকর্তা। দায়িত্ব অবহেলা কিন্তু সেটা আমি দেখবো, সমস্যা নেই। দায়িত্ব অবহেলা হচ্ছে কিনা সেটা আমি দেখবো, আমি দেখবো। ডাক্তার নিয়োগ প্রক্রিয়া চলতেছে অলরেডি, একটা স্পেশাল বিসিএস দিয়ে সে ডিসেম্বরের আগে এটা এই সমস্যার সমাধান হবে না। ওষুধ এটা হচ্ছে যে বছরের শুরুতে এখনো পর্যন্ত ওষুধ যেগুলো যে আমাদের ঢাকার মেইন সেন্ট্রাল স্টোর থেকে যেগুলো আসার কথা, ওগুলো যখন আসবে তখন সব অ্যাভেলেবল হয়ে যাবে। দুর্গম অঞ্চলে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত চিকিৎসক নিয়োগ সহ প্রয়োজনীয় ব্যবস্থা দেখতে চান নাইখংছড়ির বাসী। নাইম আফসান, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর যানজট পরিস্থিতি জানাতে কাকরাইলে আছেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ফাহিম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ফাহিম, রাস্তার পরিস্থিতি কি সে সম্পর্কে জানাবেন? বর্তমানে আমি কাকরাইলে রয়েছি, যে জায়গাটাতে রয়েছি কাকরাইল ফ্লাইওভারের ঠিক নিচে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে যানবাহনের যে যানজট সেটি কিন্তু অনেকটা তীব্র আকার ধারণ করেছে, যেটি মূলত আজ সাত সকালে এক ধরনের মুষলধারে ঘণ্টাখানেক বৃষ্টি হয়। সেই বৃষ্টির ফলেই কিন্তু যে জনজীবনে এক ধরনের দুর্ভোগ সেটি কিন্তু অনেকটা তীব্র আকার ধারণ করে। এই মুহূর্তে আমি যদি দেখাচ্ছি আশপাশটা, এখানে কিন্তু ফ্লাইওভার থেকে যে গাড়িগুলো নামছে সেগুলো কিন্তু নেমে সরাসরি যেতে পারছে না। অনেকটা বলা যায় যে সামনে যে কাকরাইল মোড় রয়েছে সেখানেও কিন্তু একই অবস্থায়। চারপাশে যে যানজট এটি মূলত হচ্ছে কারণ সকালে যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফলে কিন্তু বিভিন্ন জায়গায় পানি জমে রয়েছে এবং রাস্তাগুলো কিন্তু অনেকটাই সরু হয়ে গিয়েছে।
সে কারণেই কিন্তু গাড়ির যে নিয়মিত চলাচল সেটি কিন্তু অনেকটা ব্যাঘাত হচ্ছে। এছাড়া বিভিন্ন জায়গায় অনেকটা খানাখন্দ থাকার ফলে কিন্তু এই যে যানজট এটি কিন্তু তীব্র আকার ধারণ করে। আমরা যেটি দেখতে পেয়েছিলাম আজকে সকাল থেকে কিন্তু ভোরবেলা থেকেই আকাশে অনেকটা মেঘাচ্ছন্ন থাকে এবং পরে কিন্তু অঝোরে বৃষ্টি হয় প্রায় 2 থেকে আড়াই ঘন্টা। সেই বৃষ্টির কারণে কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানে পানি জমেছে এবং পানি জমার কারণে কিন্তু রাস্তাগুলো শুরু হয়ে গিয়েছে এবং সেখানে কিন্তু যানজটের সূত্রপাত। এছাড়া আমি যদি জানিয়ে রাখি, সকালে বৃষ্টির কারণে অফিসগামী মানুষ এছাড়া স্কুলগামী শিক্ষার্থীদেরও কিন্তু অনেকটা দুর্ভোগে পোহাতে হয়। যেটি আমরা দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন এলাকায় কিন্তু এই যে মানুষের যে চাপ, সেই চাপটি কিন্তু সামলাতে ব্যর্থ হয়েছে যে সড়ক সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা। আমি দেখতে পাচ্ছিলাম যে কিছুক্ষণ আগে এই যে বৃষ্টির কারণে কিন্তু অনেক রাস্তা বন্ধ হয়ে যায়। এরই কারণে দেখা যায় যে বিভিন্ন অটোরিকশা থেকে শুরু করে ছোট যানবাহন কিন্তু উল্টো পথে যাতায়াত করছে। সেই উল্টো যাতায়াতের ফলেও কিন্তু এই যানবাহনের অতিরিক্ত যে ভিড় সেটি কিন্তু বেড়ে যাচ্ছে, যানজট সৃষ্টি হচ্ছে। এই কৃত্রিম যানজট কিন্তু সহজে ছাড়ছে না, যার কারণ মূলত এইগুলোই যে ঘুরে ফিরে যে মানুষের মধ্যে এক ধরনের সচেতনতার অভাব লক্ষ্য করা গেছে। অনেকেই কিন্তু উল্টো পথে গাড়ি চালাচ্ছিলেন, যেটি আমরা দেখতে পেয়েছি। এর ফলেও কিন্তু যানজট সৃষ্টি হচ্ছে। এছাড়া সকাল থেকে যে সকল অফিসগামী মানুষ রয়েছেন তাদের কিন্তু অফিসে যেতে দেরি হওয়ায় কিন্তু এই যে অফিসের যে চাপ সেটি কিন্তু এখনও চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছিলাম যে রাজারবাগ সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে আওতাভুক্ত যে সকল এলাকাগুলো রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু অতিরিক্ত জ্যাম লক্ষ্য করা গেছে। এছাড়া পুরান ঢাকার যে রাস্তাগুলো রয়েছে সেখানে তো বরাবরের মতোই যানজট তীব্র আকার ধারণ করেছে। এছাড়া আমি যদি জানিয়ে রাখি যে কারণ বাজার থেকে শুরু করে যে অফিস পাড়া যেখানে রয়েছে সেখানে কিন্তু যানজটের মাত্রাটা কিন্তু অতিরিক্ত হচ্ছে। এই মুহূর্তে আমি ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি কাকরাইল, এই কাকরাইলে কিন্তু মূলত কিন্তু যানজটের মূল কারণটা এখানেই যে সকাল থেকে যে সকল অফিস স্কুলগামী মানুষজন রয়েছে তাদের কিন্তু যাতায়াতে দেরি হওয়ার ফলে অনেকটা বলা যায় যে বিঘ্ন হওয়ার ফলে দেরি হয়েছে। সেই কারণে কিন্তু এই যে সকালের যানজটটি কিন্তু এখনও চলমান রয়েছে। আশা করা যাচ্ছে খুব দ্রুতই এই যানজট থেকে মুক্তি পাবে। এই ছিল সর্বশেষ।